আপনারা জানেন যে আমরা ফেব্রুয়ারির বই মেলা নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি এবং আপনারা সাংবাদিকরা সেটা প্রতিনিয়ত গণমাধ্যমে নিয়ে আসছেন। এর মধ্যে আমরা আরেকটা বিষয় নিয়ে গণমাধ্যমে হাজির হয়েছি, ভালো বা খারাপ যাই হোক, সেটা হলো বাংলা একাডেমি পুরস্কার। তো সেটা ব্যাপারে এবং বিপুল পরিমাণ মানুষের মধ্যে আমরা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি যে বাংলা একাডেমির ব্যাপারে এক ধরনের সংস্কার, নতুনত্ব ইত্যাদি তারা চান, এই আগ্রহ প্রকাশ করেন। আর সম্প্রতি পুরস্কার ঘোষিত হলেও আমরা নানান পক্ষ থেকে নানান ধরনের মনোভাব, প্রতিক্রিয়া ইত্যাদি দেখেছি। এই পুরো ব্যাপারটা আমরা আমলে এনেছি এবং আপনারা জানেন যে আমরা আমাদের ঘোষিত তালিকাটি ইতিমধ্যে সাময়িকভাবে স্থগিত করেছি। তো সব মিলিয়ে এই পুরো ব্যাপারটা সম্পর্কে আমার বলার কথা মোট দুটি। একটি হলো এই যে আমরা এই তালিকাটি রিভিউ করব এবং কোথাও কোথাও যেখানে আমরা প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব এবং তার পরিবর্তে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের যে কমিটিগুলো কাজ করছে সেই কমিটিগুলো সিদ্ধান্ত নেবে পুরস্কার সম্পর্কে। এবং সেটা আমরা আশা করছি যে আমরা যে ঘোষণা দিয়েছি অনধিক 3 কর্মদিবস, সেটার মধ্যে আমরা করতে পারবো। এটা হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় হলো এই যে বাংলা একাডেমির সার্বিক পরিস্থিতি এবং সার্বিক পরিচালনা পদ্ধতি নিয়ে নানা পক্ষের কিছু অসন্তোষ আছে। অনেকদিন আগে আইন হয়েছে, কর্মবিধি হয়েছে, প্রবিধানমালা হয়েছে। এগুলো আসলে আমরা পুনঃনিরীক্ষার প্রয়োজন অনেকদিন ধরেই বোধ করছিলাম। হয়তো আগেই আমরা করতাম, কিন্তু আপনারা অনেকেই জানেন যে বাংলা একাডেমির জন্য ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো খুবই ব্যস্ত সময়। বইমেলা আছে, প্রতিষ্ঠা বার্ষিকী আছে, এজিএম আছে। এগুলোর জন্য আমরা আসলে ঠিক করেছিলাম যে এটা আমরা মার্চ থেকে শুরু করব, কিন্তু এখন আমরা ওটা একটু এগিয়ে এনে হয়তো খুব শিগগির আমরা একটা সংস্কার কমিটি গঠন করে যেখানে সমাজের বুদ্ধিবৃত্তিক এবং সৃষ্টিশীল কাজে যুক্ত বিভিন্ন পক্ষ যারা চিন্তাভাবনা করছেন এই বিষয়ে আগ্রহী, তাদের একটা অংশগ্রহণ থাকবে এবং কমিটিটা একটু ইনক্লুসিভভাবে করে, অন্তর্ভুক্তিমূলক করে আমরা হয়তো পুরো ব্যাপারটা রিভিউ করতে চাইব যে কিভাবে বাংলা একাডেমিকে নতুন চিন্তাভাবনার সঙ্গে সংশ্লিষ্ট করা যায়, আরও বেশি কর্মক্ষম করা যায়। এটা আমরা হয়তো খুব শিগগির এই ধরনের একটা কমিটি করে উঠতে পারবো। এখনই আমরা পরিকল্পনা করছি, কাজ শুরু করছি, খুব শিগগির আপনাদের জানাতে পারবো। তাহলে এই দূরে আমার কথা, একটা পুরস্কার সম্পর্কে বললাম আর একটা সংস্কার কমিটি সম্পর্কে। আশা করছি এরপরে আমাদের উপদেষ্টা মহোদয় আপনাদের এই বিষয়ে আরো বলবেন। ধন্যবাদ মহাপরিচালক মহোদয়কে। আমি এখন সংস্কৃতি বিশ্বমন্ত্রীর মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করছি বক্তব্য। হ্যালো, আমার আসলে আজম ভাই যা বললেন এর বাইরে যোগ করার কিছু নাই। উনি পুরো ব্যাপারটাই আমার ধারণা পরিষ্কার করতে পেরেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রথম কথা হলো যে এটা আমাদের ভুল হয়েছে, প্রথম কথা এটা, এবং ভুল স্বীকারের কোনো দোষ নাই। দ্বিতীয় কথা হলো যে বাংলা একাডেমির ঐতিহাসিকভাবে পুরস্কার প্রদানের সিস্টেমটার মধ্যে এই তাড়াহুড়োটা আছে। এটা অসংখ্য কারণে করা হয়েছে, এটা একদিনে তো হয় নাই, এটা দশকের পর দশক ধরে পুরস্কার দেওয়া হয়েছে এবং তার অভিজ্ঞতার ভিত্তিতে আসলে এটা এইভাবেই করা হয়েছে যে
প্রস্তাবকরা প্রস্তাব দিয়ে থাকেন, সেটা একটা সার্টেন মোমেন্টে একটা কমিটির সামনে খোলা হয় এবং সেটা ওই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে, এবং এভাবেই বলা আছে তার ইমিডিয়েট পরে কার্যনির্বাহী পরিষদ সেটা অনুমোদন করে। ফলে এটার একটা অনেক অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই এরকম করা হয়েছে। আমরা সেখানে ওই পদ্ধতি পুরোপুরি মেনেই আসলে আমরা কাজ করেছি, আমরা কোনোভাবে এটা অমান্য করতে চাই না। কিন্তু তার মধ্যে আমাদের হয়তো যাচাই বাছাইতে যারা উপস্থিত ছিলেন তাদের এই দুই একটা ক্ষেত্রে ভুল হয়েছে, সেটা সংশোধন করার জন্য এবং পুরো ব্যাপারটাকে আবার রিভিউ করার জন্যই আমরা আসলে এটা 3 দিনের জন্য স্থগিত করেছি। হতে পারে যে এটা আমাদের জন্য বাংলা একাডেমির পুরস্কার, বাংলা একাডেমি কিংবা যাদের নাম ঘোষিত হয়েছে তাদের সঙ্গে পুরোপুরি সদাচরণ করা হয়নি, কিন্তু সেটা আমাদের মনে হয় যে যথার্থভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সমেত নিরীক্ষার সঙ্গে পুনঃসংশোধনের সুযোগ নেওয়াটাই অপেক্ষাকৃত অধিক সততা। ডিসি সাহেব, তাহলে এই যে ঘোষিত যে তালিকা আপনারা দিয়েছিলেন সেখানে কোন কোন নামের আপনারা কোনো ডিসপুট পেয়েছেন কিনা যার কারণে এইটা তালিকাটা মানে বাতিল করতে বাধ্য হলেন? না, আমরা যে অনানুষ্ঠানিক নামধাম পেয়েছি সেগুলো আপনাদের জানানোর মতো নয়, কারণ আমরা অফিসিয়াল কিছু পাইনি, কিন্তু আমরা এই ধরনের ব্যাপার পেয়েছি এবং প্রাথমিক আলামত পাওয়ার কারণে আমরা পুরো ব্যাপারটা রিভিউ কমিটিতে নিয়েছি। ফলে ওই নাম আপনাদেরকে বলার মতো পরিস্থিতিতে আমরা এখন আসিনি, যখন আসবে তখন আমরা জানাবো। আরেকটি বিষয় তো এসেছে যে এইবার যে পুরস্কার 10 জনের নাম ঘোষিত হয়েছিল সেখানে একজন নারীও নাই, তো অনেকে প্রশ্ন তুলে যে বাংলাদেশে কি কোনো নারীরা লিখতে পারে না কোনো গবেষণা সাহিত্য কিংবা অন্যান্য, এই প্রশ্নটিও এসেছে, তো সেটিও কি আপনার বিবেচনায় থাকবে? যদি পুনর্বিবেচনার ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচার আছে তার মধ্যে এই প্রশ্নটিকেও যথাযথভাবে অ্যাড্রেস করার সুযোগ থাকে, সেটা হয়তো রিভিউ কমিটি দেখবে, মানে আমাদের কমিটি যে পুরস্কার কমিটি সেটা দেখবে। আমরা এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল ছিলাম, আমরা কনসার্ন ছিলাম, কিন্তু আপনারা জানেন যে নানান কারণে আমাদের এক একটা সিদ্ধান্ত নিতে হয়। এটা হয়েছে এবং আপনি শিখে বলেছেন যে এই সমালোচনাটা এসেছে। যাচাইয়ের যে পদ্ধতি সেটা কিভাবে হবে, যে এই যে বিসিএস এর যেমন বিভিন্ন সংস্থা থেকে যাচাই হবে এইভাবে, নাকি আপনাদের অভ্যন্তরীণ কোনো যাচাই পদ্ধতি? আমরা নিঃসন্দেহে সাহায্য নেব যে এই পদ্ধতিতে করা যায় এবং সেটা একটা আইনি কাঠামো লাভ করে, মানে সরকারি দায়িত্বশীলদের মাধ্যমেই নিশ্চয়ই আমরা এই কাজটা করব। মানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা যাচাই করবেন? আমরা সেই চেষ্টা করবো ডেফিনেটলি, কারণ আমরা তো মানে গুজব কিংবা গণমাধ্যমের কথাবার্তা এটা তো আইনি ভিত্তি নেই, সেটা যেন আইনি ভিত্তি পায় একটা মিনিমাম, সেটা নিশ্চয়ই আমরা সেভাবে করবো। এই কমিটিতে আগে থেকে যারা যাচাই করে প্রথম আপনারা এটা ঘোষণা করলেন, এবার কি তাদেরকে রাখবেন না, নতুন করে কি যাচাই করা হবে? আচ্ছা, সেটা আমাদের এই কর্মকাণ্ড শেষ হওয়ার পরে আপনাদেরকে আমরা ঘোষণা করবো আমরা কিভাবে করেছি সেটা। একটু পিছনে পড়ে গেছে, আমরা কি একটা প্রশ্ন করবো এখান থেকে, আমরা পিছন থেকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। প্রশ্নটা হলো যে ইতিপূর্বে স্বাধীনতা পদক দিয়ে বাতিল করা হয়েছে, সেখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কথা বলা হয়েছিল, বা অন্যান্য বিভিন্ন ধরনের যে পেশা বা বিভিন্ন কন্যা থেকে অনেক ধরনের একটা ইনফ্লুয়েন্স কোনো ইনফ্লুয়েন্স এখানে কাজ করছে পদক দেওয়ার ক্ষেত্রে, মানে আগে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বাতিল না, এটা তো পরিষ্কার করেছেন উনি। হ্যাঁ, আমরা এখানে যেই বিদ্যমান কাঠামো এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, সেখানে আমাদের দু একটা ক্ষেত্রে ভুল হয়েছে বলেই আমরা পরবর্তীকালে যখন অন্যরা আমাদের নানানভাবে মনে করিয়ে দিয়েছে আমরা সন্দেহ করেছি যে আমাদের হয়তো ভুল হয়েছে, ওটা পুনর্বিবেচনা করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। সেটা এটা পরিষ্কার, আমরা যদি এটা অক্ষরে অক্ষরে পালন না করতাম কাঠামোগতভাবে তাহলে তো আমাদের ভুলের সম্ভাবনা অনেক অনেক কম থাকতো। আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকবার জিজ্ঞেস করি, আপনি বললেন যে হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই বাছাই হতে পারে, এটি কি বাংলা একাডেমি পুরস্কার যারা পাবেন তাদের ব্যক্তিগত তথ্য কিংবা কাজের জায়গাগুলো যাচাই বাছাইয়ের জন্য গোয়েন্দা সংস্থা? না না, একেবারেই না। কোন ক্ষেত্রে করা হতে পারে সেটা তো আমাদের পরিষ্কার করে বলেছি, এটা একটা মাত্র ক্ষেত্র, সেটা বলেছি। ব্যক্তিগত বা সাহিত্য মূল্য নির্ধারণের জন্য নিশ্চয়ই আমরা গোয়েন্দা সংস্থাকে বলবো না। না, সেটা পরিষ্কার করে বলেছি তো আমি। এটা হলো যে অভিযোগটা কি, আমরা তো যে কোনো শুধু রাজনৈতিক মতাদর্শ বা অপরাপর কারণে তো আসলে পুরস্কারের ব্যাপার নিয়ে কেউ কথা বলে না। আমরা বলেছি এখানে যে একটা অপরাধমূলকতার যে সম্পর্ক, ওটার যদি কোনো নিশ্চিত তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সেই ব্যাপারে আমরা আমাদের ভুল স্বীকার করেও ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য।
মানে এই যে পুরস্কারটা বাতিল হলো সেই বাতিল হয় না। স্থগিত বাতিল হয় সেই একবারে স্থগিত যেটা বলা হচ্ছে যে হ্যাঁ গণহত্যার সাথে জড়িত বা সেই রাজনীতির সাথে জড়িত, কিন্তু এই এখন তো আপনাদের সবকিছুতে এটাই সব প্রাধান্য পাবে যে কারা গণহত্যার সাথে জড়িত ছিল। এইটুক বিষয় বোঝার জন্য খুব তাড়াহুড়ার জন্য কি এটা জানা যায় না যেটা বাতিল হলো? না, না, আপনি উদাহরণটা কি ভালো যে এই যে একটা কি হয়ে আবার বাতিল হলো সেই বিষয়টা কি আপনি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ভুল করার চেয়ে ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত একটা জিনিস যদি আপনি ওনার কথায় লক্ষ্য করে থাকেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে যে কয়েকজন ফেলো আছে, এই ফেলোরা নমিনেট করবে। এখন এই ফেলোরা কোন সময় নিয়োগ হয়েছে, গত 15 বছরে কতজন ফেলো হয়েছে, রাইট? তারা কোন মতাদর্শে বিশ্বাস করে, তারা কোন লেখাকে পছন্দ করে, সে কাকে নমিনেট করবে, ওটার উপর ভিত্তি করে এখন যদি নির্বাচক কমিটিকে 4টা পচা টমেটো দেওয়া হয়, আমি বলছি না যারা পুরস্কার পেয়েছেন তারা খারাপ, এখানে সলিমুল্লাহ খানের মতো গ্রেট লেখক আছেন, মাসুদ খানের মতো গ্রেট কবি আছেন, আরও অনেকে আছেন, কিন্তু কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে, আমি উল্লেখ করছি না কোনো ক্যাটাগরির কথা, কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই 2-3টা অপশন দেওয়া হয় যে 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না। আমি যদি আরেকটু খুলে বলি, এটার ফর্মুলাটা এরকম, যদি এই ফেলোরা সবাই মিলে, মানে যে 30 জন, কতজন থাকে নির্বাচক ফেলো? 30 জন। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জনই, তাহলে এই নির্বাচক কমিটি ওই 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকমই একটা অদ্ভুত সিস্টেম। এই যে কোটারি স্বার্থ করার সিস্টেমটা, এগুলোকে শুধু পুরস্কার না, এগুলো এবং পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, এটার জন্যই কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, সলিমুল্লাহ খান, এটা সত্য ঘটনা, সলিমুল্লাহ খান 2 বার বাংলা একাডেমির সাধারণ সদস্য হওয়ার জন্য আবেদন করে ফেল করেছেন। এটা হচ্ছে সে বাংলা একাডেমি। এই বাংলা একাডেমিতে আপনি এখন এই মুহূর্তে, এমনকি মোহাম্মদ আজম বাংলা একাডেমির ডিজি, উনিও কিন্তু বাংলা একাডেমির ফেলো ছিলেন না, সাধারণ সদস্য ছিলেন না। তারপরে আরও এই মুহূর্তে যারা, বয়সের কথা বলছিলাম, 50-এর উপরে হয়ে গেছে, ধরুন ব্রাত্য রায়সু, অনেক লেখক আছে বিখ্যাত, আমি একজনের নাম বললাম, রিফাত হাসান, শাখাত টিপু, মাহবুব মোর্শেদ, সুমন রহমান, আপনি যার নাম বলেন, এই নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নাই। কারণ এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। ফলে মুশকিল হয়েছে কি, বাংলা একাডেমি তৈরি করা হয়েছিল যে একটা আমাদের জাতির জ্ঞানের চর্চার, চিন্তা চেতনার এগিয়ে দেওয়ার কাজটা করবে। সেখানে যদি আপনি নতুন চিন্তা ঢোকবার কোনো জায়গা না রাখেন, যারা ভালো চিন্তা করছে ওদের জন্য কোনো জায়গা না রাখেন, তাহলে বুঝতে হবে যে এই একাডেমিটা ঠিকভাবে চলছে না। আমরা এরকম কোনো পরিচালন পদ্ধতি তৈরি করেছি যে পদ্ধতির কারণে নিউ ব্লাড ঢুকতে পারছে না, যে পদ্ধতির কারণে সলিমুল্লাহ খানকে 2 বার ফেল করতে হয় সাধারণ সদস্য হিসেবে আবেদন করে, এবং সেই সলিমুল্লাহ খানকে কিন্তু আবার বাংলা একাডেমি গবেষণা এবং প্রবন্ধে পুরস্কৃত করে সম্মানিত করেছে। সো ইউ সি দ্য লেভেল অফ কন্ট্রাডিকশন এই প্রতিষ্ঠানটার মধ্যে আছে। এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের ডিজি সাহেব যেমন বলেছেন, এটা উনিও লেখক মানুষ, উনি আগে থেকে জানে যে এখানে কি সমস্যাটা আছে, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আসলে তাদের দম ফেলার সময় থাকে না। কিন্তু এখন যেহেতু এই পুরস্কারকে উপলক্ষ করে আমাদের সামনে এই প্রসঙ্গগুলো চলে আসছে যে কেন তাহলে এই সিস্টেমের মারপ্যাচগুলো থাকবে, তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায় আমরা, স্টার্টিং ফ্রম এর পরিচালনা পদ্ধতি, নীতিমালা, যা যা করার প্রয়োজন, এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা যেন একটা জড় বস্তু হয়ে না থাকে, সেই কাজটা আমি নিশ্চিত মোহাম্মদ আজম যেরকম বলেছেন, ওনারা যে কমিটি করবেন সেই কমিটির মধ্যে ওই মানুষরাই থাকবেন যারা এই বাংলা একাডেমিকে একটা সত্যিকারের আমাদের চিন্তা চেতনার মননের প্রতীক করতে পারেন। এই যে 10 জনের যে একটা পুরস্কার দেওয়ার যে আপনারা ঘোষণা করলেন, ঠিক না, এখানে তো আর আমার মনে হয় যে 10 জনই বাতিল হবে না, বা তাদের ইয়ে বাতিল, আগে একটু বলি শেষ করে, আচ্ছা, বাতিল হবে না, সেখানে এই যে পুরাটাই বাতিল করে সবাইকে যে টেনশনে রাখলেন, এই হারাম করবেন, এইটা কি হবে? হয়তো 2-1 জন হয়তো আপনারা পেতে পারেন যে তারা হয়তো ডিসপুটেড হতে পারে, কিন্তু আপনারা যে পুরা এই যে তালিকাটাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনি কোথায় পেলেন যে বাতিল করা হয়েছে? বাতিল শব্দটা বাংলা একাডেমি একবারও ব্যবহার করেনি। স্থগিত করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে
3 দিন সময় নিয়ে রিভিউ করে আবার জানানো হবে। ফলে কারো অ্যাওয়ার্ড বাতিল হয়েছে, কোনটা বাতিল হয়েছে এরকম কোনো কথা বাংলা একাডেমি বলেছে বলে আমি জানি না। ফলে এটা কেউ কেউ মানে আপনি যেমন একজনকে বলছিলেন যে যারা পুরস্কৃত হয়েছেন তারা অপমানিত হয়েছেন কিনা, এই পুরস্কার এখনো বাতিল হয়নি। ফলে মান অপমান একটু আরো পরের প্রশ্ন, এখনো তারা রিভিউ করছেন। মাননীয় উপদেষ্টা, এখানে একটা প্রশ্ন করি, মানে আপনি যেভাবে বললেন যে আমরা কি এটা বলতে পারি যে স্পষ্ট আপনার কাছ থেকে নেব, সেটা হলো যে একমাত্রিক এক ধরনের ফেলো কিংবা সদস্য তাদের কারণে এই জটিলতাটা তৈরি হয়েছে, এখন আপনারা এই যে পক্ষগুলো আছে এক ধরনের তাদের সংস্কার করে একটা গ্রহণযোগ্য তালিকা দেবেন, আমরা কি এটা বলবো? মানে আপনি কি আমি তো সংস্কার কিন্তু তালিকার প্রসঙ্গে না, পুরস্কার রিভিউ করার জন্য রিভিউ কমিটি কাজ করছে। এই রিভিউ কমিটি তো আর পুরস্কার প্রদানের পদ্ধতি এখন বদল করতে পারবে না। পুরস্কার প্রদানের পদ্ধতি বাংলা একাডেমি কীভাবে চলবে সেই পদ্ধতি, এটার ফেলো সিস্টেম, কারা ফেলো আছে, এটাতে নতুন চিন্তা কেন ঢুকতে পারছে না, এই সমস্ত বিষয়ে সামগ্রিক একটা সংস্কার করার জন্য কমিটি হবে। নাম পরিবর্তন করবে কি করে? কোনটার নাম পরিবর্তন? যদি একটা মানে মনে করেন যে আমরা যেভাবে শুনছি যে যে অপরাধে অপরাধী, না আপনি পুরস্কারের পরিবর্তন, পুরস্কার নামটা আপনারা চেঞ্জ করবেন কি করে যদি ফেলোরা না চেঞ্জ করে? পুরস্কারের আমি বলছি, পুরস্কারের যা কিছু পরিবর্তন করতে হবে তাদের স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারে অনেক নমিনেশন আছে, সেখান থেকে তারা বাছাই করে দেখবে এবং যাদের নামে অভিযোগ আসছে তাদের কাছে তারা বাছাই করে দেখবে যে অভিযোগটা ঠিক আছে কিনা, সেই অনুযায়ী তখন তারা সিদ্ধান্ত নেবে। মাননীয় উপদেষ্টা, আমি আরেকটা বিষয় একটু ইয়ে করতে চাই, সেটা হচ্ছে এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, অন্যান্য আরো যে পদকগুলো আপনারা দিয়ে থাকেন, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, এইসব পদক এবং বাংলা একাডেমির পদকে আপনারা মানপত্র দেওয়ার একটা ইয়ে চালু করতে পারেন কিনা? সাইটেশন, হ্যাঁ মানপত্র, এবং সেখানে তার অবদানের কথা স্পষ্টভাবে থাকবে এবং সেগুলো আমরাও জানতে পারবো। শুধু সাহিত্য দিলাম এটা না বলে শুধু একটা মানপত্র, তাহলে আমারও, আমি যদি পুরস্কারটা পাই আমিও একটু মানে গর্বিত হই আর কি। এই ধরনের একটা মানপত্র দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? এক, আরেকটা হচ্ছে যে 21শে পদক এবং স্বাধীনতা পদক মানে পুরস্কারে আমি আপনার পক্ষ থেকে কিন্তু পুরস্কার দেওয়ার কোনো সুযোগ নেই নীতিমালা অনুযায়ী। আমার পক্ষ মানে আপনি মানে মন্ত্রণালয়, আচ্ছা আচ্ছা, আপনি মানে মিনিস্ট্রি, মানে আমি যদি আবেদন না করি তাহলে আপনি আমাকে পুরস্কার দিতে পারেন না বর্তমান নীতিমালা অনুযায়ী। এখন আমি যদি যোগ্য হয়ে থাকি, এরকম অনেকে আছে যারা কখনো আবেদন করেনি, পুরস্কারও পায়, এই জায়গাটা আপনারা পরিবর্তন করবেন কিনা? আমি আরেকটা বিষয়, 3টা প্রশ্ন আছে, এটা পরেরটা প্রশ্ন। আরেকটা হচ্ছে বইমেলা নিয়ে একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বইমেলা নিয়ে খুব অনেক বিতর্ক হচ্ছে স্টল বরাদ্দ দিয়ে। আচ্ছা, এটা উনি বলুন। আমি যদি ডিজি মহোদয় বলেন, আমরা দেখেছি যে প্রথমে আচ্ছা আগগুলো আমি ভুলে যাবো, আগের প্রশ্ন দুটো কি ছিল জানো? সাইটেশন, 21শে পদকে সাইটেশন থাকে, আমি একটা একটা করে আসি। 21শে পদকের সাথে যেহেতু আমি জড়িত, আমার মন্ত্রণালয় জড়িত, 21শে পদকে সাইটেশন থাকে এবং কেন তাকে দেওয়া হচ্ছে এটা একটা উল্লেখ করা থাকে, ফলে সাইটেশন ইজ দেয়ার। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করলেন যে আবেদন না করলে তাকে পুরস্কার দেওয়া যায় কিনা, অবশ্যই দেওয়া যায়। আবেদন, ধরা যাক একটা আবেদন করা হলো, বাছাই হলো, বাছাই হওয়ার পরে মন্ত্রণালয়, আমাদের যে ক্যাবিনেট একটা কমিটি আছে, সেই কমিটিতে এটা পেশ করলো, সেই কমিটির এখতিয়ার আছে এই যে শর্টলিস্ট করা হচ্ছে তার বাইরে থেকেও কাউকে প্রস্তাব করার এবং আছে। আমি জানি যে আমার অবস্থান থেকে আমি হয়তো কথা বলতে পারি না, আমি তো এমন মনে করি যে পুরস্কারের মানে ইন জেনারেল আমার ফিলোসফিটা এরকম, আমার এটা ব্যক্তিগত, এটা আমার মানে প্রাতিষ্ঠানিক অবস্থান না, ব্যক্তিগতভাবে আমার অবস্থান হচ্ছে এরকম যে রাষ্ট্রের পুরস্কারটা এরকম হওয়া উচিত যে রাষ্ট্র যাকে যোগ্য মনে করে, যে এই রাষ্ট্রকে উনি সার্ভিস দিয়েছেন ওনার মেধা প্রতিভা দিয়ে, রাষ্ট্র তাকে পুরস্কার দিবে। এবার উনি পুরস্কার গ্রহণ করলেন কি করলেন না এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সম্মানিত করার দায়িত্ব রাষ্ট্রের নিজের, এটা আমার ব্যক্তিগত দর্শন। আমার সরকারের নিয়ম আবার ভিন্ন। দ্বিতীয় প্রশ্ন উত্তর কি দিতে পেরেছি? ওকে গুড। এবার আপনার মেলা, যেটা জানতে চাই সেটা হচ্ছে যে বইমেলা স্টল বরাদ্দ নিয়ে আমি দেখি আমরা যেটা জানতে পেরেছি যে কিছু স্টল আপনার কিছু প্রকাশনীকে মানে বড় স্টল দেননি, এই অভিযোগ উঠেছে, এবং পরে আবার তাদের মধ্যে কিছু বড় স্টল দিয়েছে। এই যে স্টল বরাদ্দ নিয়ে একটা অভিযোগ উঠেছে এবং এখানে সুস্পষ্ট বৈষম্য হয়েছে বলে অনেক প্রকাশনী অভিযোগ করেছে, এ বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা এবং শেষ পরিস্থিতি আসলে কি, আপনার কোনো একটা সমাধান করেছে কিনা?
হ্যাঁ, এক প্রকার সমাধান তো হয়েছে। প্রথম কথাটা যে ঘটনাটা কেন ঘটেছে সেটা সবাই জানে এবং আপনারাও জানেন। একই প্রায় কাছাকাছি ব্যাপার, পুরস্কার নিয়ে যেই ব্যাপারটা হয়েছে প্রায় কাছাকাছি ব্যাপার। কারণ বিপুল পরিমাণ, প্রথম কথা হলো যে আপনারা জানেন হয়তো যে বাপুস খুব সক্রিয় ছিল না বলে আমাদের পক্ষে এই ব্যাপারটা সেটেল করা খুবই কঠিন ছিল, যেটা আনলাইক অল দি আদার ইয়ার্স বুক ফেয়ার আমাদের পক্ষে এবার খুব কঠিন ছিল। ফলে আমাদেরকে প্রচুর প্রকাশককে নানানভাবে এন্টারটেইন করতে হচ্ছিল। আমরা মিটিংয়ের পর মিটিং করছিলাম। তাদেরই কোনো কোনো অংশ দাবি করেছে যে এদেরকে বাদ দেন, এই করেন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের পক্ষে তো সেটা, আমরা তো কিভাবে সবার সম্পর্কে সমস্ত সিদ্ধান্ত জানবো? আমরা ধীরে ধীরে কমিটির মাধ্যমে, আমাদের যে মেলা কমিটি ছিল তাদের সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে আমাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন করেছি এবং প্রত্যেকটা সিদ্ধান্ত কমিটির মাধ্যমে হয়েছে। ঠিক আছে, প্রথমে এক পর্ব হয়েছে, পরে আবার সেটা সংশোধন করা হয়েছে। প্রত্যেকটাই একটা বৃহৎ কমিটি, প্রায় 35-40 জনের মেলা কমিটির মধ্য দিয়ে হয়েছে। এখন আমি মনে করি যে মোটামুটি ব্যাপারটা সেটেল হয়েছে। ভাই, প্রতি বছর বই মেলায় আমরা দেখি যে কিছু নিষিদ্ধ ঘোষিত বই রাষ্ট্র কর্তৃক সেগুলো সবসময় তদারকিতে রাখা হয় যাতে কোনো স্টল তারা এগুলো সেল করতে না পারে। আমরা দেখছি 5 তারিখের পরে এরকম কিছু বই খুব বাজারে সয়লাভ হয়ে গেছে। এবারে আপনারা এই বইগুলো, বিশেষ করে জঙ্গিবাদে যে পৃষ্ঠপোষকতা দেয় যে সব বই, এই ধরনের তদারকি করবেন কিনা, বা এগুলোর ব্যাপারে আপনাদের কি অবস্থান? আসলে আমার এই প্রশ্ন উত্তর দেওয়ার মতো অবস্থা আমি নাই, এই কারণে কারণ আমি জানি না আপনি জঙ্গিবাদের কোন বইয়ের কথা বলছেন। এই বইটা আমার পড়তে হবে, জানতে হবে, তারপরে আমি কথা বলতে পারবো। তবে আমার জানা মতে বাংলা একাডেমি কোনো বই নিষিদ্ধ করেনি এবং এই বইমেলায় কোনো বই নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনাও আছে বলে আমি শুনিনি, আমার জানা নেই। না, আসলে ওটা তো এখতিয়ার আমাদের নেই। আমাদের সুস্পষ্ট নীতিমালা আছে যে যদি বিশৃঙ্খলা তৈরির কোনো প্রকার আশঙ্কা থাকে তাহলে হয়তো আমরা সেটার ব্যাপারে কোনো বলি যে এই করেন বা এই করেন না, কিন্তু বই নিষিদ্ধ করা এটা তো বাংলা একাডেমির এখতিয়ারই না। ঠিক আছে, আমাদের যে টাস্ক ফোর্স আছে সেটা বড় জোর যেটা করে, ছোট একটা কাজ করে, সেটা হলো যে মেলা সুশৃঙ্খল করার জন্য তারা কোনো ব্যাপারে কিছু কিছু শাস্তির বিধান করে। ধরো একটা স্টল এই বিধান লঙ্ঘন করেছে, ফলে তাকে এই জরিমানা করা হবে, এরকম। ঠিক অত বড় আইনি। ওকে, আর কোনো প্রশ্ন আছে কি? আমার তো জানা নাই, ছিল? ও দেখা যাচ্ছে, আচ্ছা, আই ডোন্ট নো। না, এটা তো যখন জানানোর প্রয়োজন হবে তখন মন্ত্রী পরিষদ বিভাগ জানাবে। না মানে আমি কিন্তু এখনো সময় আসেনি। না, হঠাৎ করে না, এটা রুটিন বৈঠক, এটা হঠাৎ করে না। বাংলা একাডেমির সাথে ওই বৈঠকের কোনো সম্পর্ক নেই। বাংলা একাডেমির পুরস্কার স্থগিত, বইমেলা, কোনো কিছুর সঙ্গে আজকের মিটিংয়ের কোনো সম্পর্ক ছিল না। থ্যাংক ইউ সো মাচ। অনেক প্রশ্ন, এত কিছু হয় না।